বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 28 আগস্ট, 13 ভাদ্র এবং ফার্সি
শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান আফগান জাতির পাশে থাকবে বলে সর্বোচ্চ নেতার ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। 4 বছর দ্রুত শেষ হয়ে যাবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান, নতুন মন্ত্রীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে তালেবান, আফগান সংকট সমাধানে ইরান পাকিস্তানের অংশগ্রহণ চান ল্যাভরভ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় 7 জনের নামে মামলা দায়ের, 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দেশ বিক্রি করে দিতে চায় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনির সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তার মন্ত্রিসভার সদস্যরা। প্রেসিডেন্ট রাইসির প্রস্তাবিত মন্ত্রীরা জাতীয় সংসদে আস্থা ভোটে জয়লাভের পর এই প্রথম সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলেন। এ সময় বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, আগের মতো এই সরকারকেও বলছি, খুব দ্রুত সময় চলে যায়। আপনাদের 4 বছরও দ্রুত শেষ হয়ে যাবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। এই সময়টা জনগণের, এই সময়টা ইসলামের, কাজে খেয়াল রাখুন তা যেন নষ্ট না হয়। আয়াতুল্লাহ লুজমা খামেনি আরো বলেন, জনগণের সরকারের একটি বৈশিষ্ট্য হল জনগণের কাছে গিয়ে সরাসরি তাদের কথা শোনা। গতকাল প্রেসিডেন্ট জনাব রাইসি যে কাজটি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি গতকাল খুজিস্তান প্রদেশে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এটা জনগণের সরকারেরই বহিঃপ্রকাশ। এ সময় তিনি কূটনৈতিক তৎপরতা, বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, প্রতিবেশী দেশ সহ সব দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়াতে হবে। আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানে সব ধরনের নৃগোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। গতকাল একটি সূত্রে বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এজন্য অন্তত 1 ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে। তবে এই সরকার কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে কিছুই বলেনি সূত্রগুলো। নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরো জানিয়েছে, সরকার গঠন করার জন্য এবং মন্ত্রী নিয়োগ, বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, সরকারে নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন তালেবান নেতারা। এর মধ্যে তাজিক এবং উজবেক জনগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন। গত 15 আগস্ট তালেবান পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও
এখন পর্যন্ত দেশ পরিচালনার জন্য আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করতে পারেনি। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাওয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মূলত আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি ইরানের উপর প্রভাব সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশটির সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও পাকিস্তানকে ছাড়া আফগান পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা সম্ভব নয়। তিনি আফগানিস্তানের সকল পক্ষের অংশগ্রহণে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানান। ল্যাভরভ আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, মস্কো সকল পক্ষের অংশগ্রহণে আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি ঘটাতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তাঁর দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তেহরান কেবল তখনই ফিরে যাবে যখন এর মাধ্যমে ইরানি জনগণের স্বার্থ সংরক্ষিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে তিনি ইরানের এই কঠোর অবস্থানের কথা জানান। এসব আলাপে বোরেল এবং ল্যাভরভ অবিলম্বে ভিয়েনা বৈঠকে ফিরে যাওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। ফোন আলাপে বোরেল অবিলম্বে ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার জন্য ইরানের পক্ষ থেকে একটি তারিখ ঘোষণার আহ্বান জানান। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে কেবল তখনই ইরান ফিরে যাবে যখন তা থেকে ইরানি জনগণের জন্য কার্যকর ও অর্থবহ ফল বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষ আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোন আলাপে বলেন, রাশিয়া ইরানকে আবার ভিয়েনা সংলাপে দেখতে চায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ল্যাভরভের এই বক্তব্যের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় মর্মান্তিক নৌ দুর্ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় আজ শনিবার দুপুরে নিহতদের পরিবারের পক্ষ থেকে 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 2 আসামি গ্রেপ্তারের অভিযান চলছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফেরার পথে লাইস্কার বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্ক হেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকাটি ডুবে গেলে 50 জনের মতো যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারায় 22 জন। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত 15 জন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর লাইস্কা বিলে নৌকাডুবির ঘটনার পর আজ শনিবার সকাল থেকে ওই রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। নৌকাডুবির ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান করে তদন্ত কমিটিকে আগামী 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে উত্তরের জেলা দিনাজপুরে ট্যাপা নদীতে নিখোঁজ এক যুবকের লাশ খুঁজতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একজন সদস্য 42 বছর বয়স্ক আব্দুল মতিন নদীর তলদেশে খুঁটিতে আটকা পড়ে মারা গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বিজেপি সরকার তাণ্ডবের সরকার, অমানবিক সরকার। তারা দেশকে বিক্রি করে দিতে চায়। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপি সরকার তাণ্ডবের সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার। তিনি আজ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এই যে সরকার, বিজেপি সরকার, তাণ্ডবীয় সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার। আজকে সারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেশে যত সম্পদ আছে আমাদের, পাবলিক সেক্টর বলুন, সব নাকি বিক্রি করে দেবে। দেশের মাটি কখনো বিক্রি হয়? বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ভার্চুয়াল সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভারতের বুক থেকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন। এ তো লড়াই সবে শুরু, আর ত্রিপুরায় তো খেলা শুরু হয়েছে, আরো অনেক রাজ্যে খেলা শুরু হবে। আর যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের বুক থেকে উৎখাত করে ছুঁড়ে ফেলা হচ্ছে, ততদিন তৃণমূল কংগ্রেসের লড়াই, আন্দোলন, সংগ্রাম জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই লড়াই বাংলার মাটি থেকে শুরু হয়েছে, দিল্লির মাটিতে গিয়ে তা থামবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। চলতি গ্রীষ্মে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়া ও ভূপাতিত করার লক্ষ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক বিষয়ক মার্কিন ওয়েবসাইট ডিফেন্স এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন ডাইনেক্সটিক্স কোম্পানি নির্মিত এন্ডিউরিং শিল্ড সিস্টেম এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এন্ডিউরিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে। নিউ মেক্সিকোর হোয়াইট অ্যান্ড মিসাইল রেঞ্জে চলতি গ্রীষ্মে ওই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোম নির্মাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলেছে, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি তেল আবিবের জন্য মারাত্মক বিপর্যয়। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট কাঙ্ক্ষিত মাত্রায় বাধা দিতে ও ভূপাতিত করতে পারেনি আয়রন ডোম। আমেরিকার শীর্ষ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকার জন্য পরমাণু হুমকির দিক দিয়ে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন। তিনি আরো বলেন, তাঁর দেশ এবং চীনের মধ্যে পরমাণু সংঘাত এড়ানোর জন্য সুনির্দিষ্ট কোনো উপায়ও নেই। মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়েরে এ মন্তব্য করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান সবসময় আফগান জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আফগান জনগণের প্রতি ইরানের সহায়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। আফগানিস্তানকে অভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ ভাইয়ের দেশ হিসেবে অভিহিত করে তিনি সেখানকার জনগণের নানা সমস্যার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি কাবুল বিমানবন্দরের ঘটনায়ও গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, আফগানিস্তানের এই সব সংকট ও সমস্যা মার্কিনীদের কাজ, যারা এই দেশটিকে 20 বছর ধরে দখলে রেখেছে এবং দেশটির জনগণের উপর নানা ধরনের জুলুম চাপিয়ে দিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আফগানিস্তানে মার্কিন উপস্থিতির নেতিবাচক নানা প্রভাবের কথাও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে বিয়ে ও শোক অনুষ্ঠানে বোমাবর্ষণ, যুবকদের উপর হত্যাযজ্ঞ, বিনা কারণে বহু মানুষকে কারাবন্দী রাখা এবং মাদক উৎপাদন আগের চেয়েও অন্তত 20 গুণ বেড়ে যাওয়া। ইরানের সর্বোচ্চ নেতা একই প্রসঙ্গে আরো বলেছেন, মার্কিন সরকার আফগানিস্তানের উন্নতির জন্য একটিও পদক্ষেপ নেয়নি এবং বর্তমানে এই দেশটি জনকল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে 20 বছর আগের তুলনায় পিছিয়ে না থাকলেও এগিয়েও নেই। তিনি আফগানিস্তান প্রসঙ্গে ইরানের নীতি তুলে ধরে বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি, কারণ সরকারগুলো অতীতের মতো আসবে ও যাবে, কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন, 20 বছরের মার্কিন দখলদারিত্ব শেষে উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি ব্যর্থতার বোঝা নিয়ে মার্কিন সেনারা কলঙ্কজনকভাবে আফগানিস্তান ত্যাগ করেছে এবং মার্কিনীদের এমন পরিণতির ভবিষ্যৎবাণী কয়েক বছর আগেই ইরান করেছিল। এটা স্পষ্ট, বলদর্পী মার্কিন সরকার আফগানিস্তানকে হত্যাযজ্ঞ ও দেশটির অবকাঠামো ধ্বংস ছাড়া আর কিছুই করতে দেয়নি। ইরান সবসময়ই আফগানদের সর্বাত্মক সহযোগিতা দেয়াকে তার কৌশলগত নীতি হিসেবে গুরুত্ব দিয়ে এসেছে। ফলে ইসলামী এই দেশটি হয়েছে কয়েক মিলিয়ন আফগান শরণার্থীর আবাসস্থল। ইরান আফগানিস্তানের পুনর্গঠনেও ব্যাপক সহযোগিতা করে আসছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। এ বিষয়ে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, চন্দ্রিমা উদ্যানে তার সমাধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একই সাথে এসব নির্লজ্জ মিথ্যাচার বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন সভায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ এবং তার মাজার সম্পর্কে এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এর আগে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই, তা তো ভালোই জানে। তাহলে আপনার নাটক করে কেন? জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। দলীয় প্রধানের এমন বক্তব্যের পরপরই দলের নেতারা বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করে একই ধরনের বক্তব্য দিতে থাকেন। ওদিকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকবা মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছেন, চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেওয়া হবে। আকবা মোজাম্মেল হক আরো বলেছেন, চন্দ্রিমা উদ্যানের মাজারে জিয়াউর রহমানের লাশ নেই, তাকে ব্রাশ ফায়ার করে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। শুক্রবার ভিন্ন এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমি রাঙ্গুনিয়ার মানুষ। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল।
সেখানে জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের এসব বক্তব্যের জবাবে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, তারা যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে এটাই বড় প্রমাণ। তাদের এসব কথা বলার মানে হচ্ছে তারা কিছু ইস্যু তৈরি করছে, এটা মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। এগুলো হচ্ছে বিএনপিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার নীল নকশা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। 4 বছর দ্রুত শেষ হয়ে যাবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান নতুন মন্ত্রীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে তালেবান। আফগান সংকট সমাধানে ইরান পাকিস্তানের অংশগ্রহণ চান ল্যাভরভ। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দেশ বিক্রি করে দিতে চায় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।